দর্শক, যেমনটি আসলে দেখছিলাম, পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু আসলে নানা ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে। সবশেষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানিয়েছেন নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তার বিরুদ্ধে দুটি এফআইআরও দায়ের করা হয়েছে। অন্যদিকে ভারত সরকার বাংলাদেশে পুশিন অব্যাহত রেখেছে। সবকিছু নিয়ে আসলে কথা বলতে আমরা সরাসরি যুক্ত হব পশ্চিমবঙ্গে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, যেমনটি আসলে আমরা জানছিলাম, এই যে হুমায়ুন কবির সব এই যে উত্তপ্ত পরিস্থিতি, তার মাঝেই তিনি যে হুঁশিয়ারি দিয়ে বসলেন যে তিনি মুসলমানদের নিয়ে মাঠে নামলে শুভেন্দু অধিকারীর অবস্থা কি হবে, সে ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তো এই যে তার বক্তব্য এবং পাল্টা বক্তব্যে শুভেন্দু অধিকারীও হুঁশিয়ারি দিয়েছেন, তো এর পেছনে আসলে ঘটনাটি কি? জানিয়ে রাখি যে একেবারে এই যে হুমায়ুন কবির তিনি কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তারপরে পরবর্তীতে ২৬-এর ঠিক বিধানসভার আগে নতুন দল করলেন এবং যে দল কিন্তু যথেষ্ট সাড়া ফেলে দিল মুর্শিদাবাদের মাটিতে, এবং সেই নওদা এবং রেজিনগর দু জায়গা থেকে তিনি দাঁড়ালেন এবং দু জায়গা থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন। পরবর্তীতে অবশ্য সংসদীয় যে নিয়ম রয়েছে, নিয়মের জন্য তাকে একটি কেন্দ্রে ছেড়ে দিতে হবে। গত ৩ মাসের মধ্যে সেই কেন্দ্রে নির্বাচন হবে এবং সেখানে রেজিনগর কেন্দ্র তিনি ছাড়বেন, এমনটা তিনি জানিয়েছেন ঘনিষ্ঠ মহলকে এবং বিধানসভাকেও জানিয়েছেন। তবে এবং সেখান থেকে তার ছেলেকে দাঁড় করাবেন। কিন্তু এই রকম পরিস্থিতিতে তার দলীয় কর্মী সমর্থক, তার জনতা আমজনতা উন্নয়ন পার্টির যারা রয়েছে কর্মী সমর্থক, তাদের কিন্তু উৎসাহিত করার জন্য তিনি কথা বলেছেন, তাদের দলকে বড় করার জন্য বলেছেন, এমনটা কিন্তু সাফাই দিয়েছেন হুমায়ুন কবির। যদিও বিধানসভাতে এ নিয়ে শোরগোল পড়ে রীতিমতো এবং শুভেন্দু অধিকারীকে দেখা যায় যে পুরো হুমায়ুন কবিরের যে বিতর্কিত মন্তব্য, যেখানে ধর্মীয় উস্কানি রয়েছে বলে বলা হচ্ছে এবং যেখানে একটি দলকে অর্থাৎ বিজেপিকে মারধরের করার কথা বলা হচ্ছে এবং সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বিধানসভাতে কড়া অবস্থান দেখা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি বলছেন যে কোনোভাবে এই ধরনের কথা বরদাস্ত হবে না এবং যে ধরনের তিনি হুমকি দিয়েছেন এটাই তার শেষ হুমকি। অর্থাৎ শুভেন্দু অধিকারী কোথাও যেন সতর্ক করে দিলেন একেবারে কড়া ভাষায় এই আমজনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তাকে, এবং বলতে চাইলেন যে এই ধরনের মন্তব্য করা যাবে না। যদিও এই বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, হুমায়ুন কবির যেটা জানাচ্ছেন যে তিনি কোনোভাবেই দমছেন না এবং কোনোভাবেই তিনি এ বিষয়ে কিছু বলবেন না। এবং আপনাকে জানিয়ে রাখি যে আরো একটা বিষয় যে এই যে হুমায়ুন কবির তিনি কিন্তু ক্ষমাও চাননি। অর্থাৎ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে। এই নিয়ে অভিযোগ করা হয়েছে একাধিক। অভিযোগ করেছেন কি স্থানীয় বাসিন্দারা, যাদের ভাবাবেগে আঘাত লেগেছে তারাই কিন্তু করছেন। যে যেহেতু দুটি অভিযোগ হয়েছে সেটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে এবং পুলিশের তরফেও কড়া অবস্থান নিতে হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী সতর্ক করলেও প্রশাসনিক যে নিয়ম, সেই নিয়মের ঘেরাটোবে হয়তো হুমায়ুন কবিরকে গ্রেপ্তারও করা হতে পারে। তবে যেহেতু তিনি বিধায়ক, সেক্ষেত্রে এমপি এমএলএ কোর্টে তার বিচার প্রক্রিয়া চলবে এই অভিযোগের, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি আরো একটা বিষয় যিনি তিনি আপনি উত্থাপন করলেন যে পুশিং এর বিষয়ে। পুশিং প্রক্রিয়ায় যে সর্বশেষ কি হিসেব রয়েছে সরকারের তরফে, কখনোই কিন্তু পুশিং নিয়ে সেভাবে কোন রকম হিসেব দেওয়া হয়নি কোন কেন্দ্রে কতগুলো রয়েছে। তবে আমরা আমাদের মতো করে যে হিসেব রেখেছি সেখানে কিন্তু এই যে ১২টি কেন্দ্র এখনো পর্যন্ত সচল রয়েছে হোল্ডিং সেন্টার, সেই হোল্ডিং সেন্টার গুলো থেকে লোক সংখ্যা বা পাড়ার জন্য লোক সংখ্যা বা অপেক্ষা করার যে লোক সংখ্যা সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এবং শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছিলেন ১০,০০০ মানুষকে তিনি বাংলাদেশের দিকে ঠেলে পাঠাতে পেরেছেন এবং আরো ১৮০০ রয়েছে। সেই ১৮০০ রয়েছে কিন্তু কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন। পরবর্তীতে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদিও যথেষ্ট প্রশ্ন রয়েছে, কারণ এই যে হোল্ডিং সেন্টার গুলো সেখানে কিন্তু লোক সংখ্যা কমেছে, অর্থাৎ ১৮০০ এখন নেই সেটা কিন্তু কার্যত বলা যায়। এবং এই যে হোল্ডিং সেন্টারের পুশিং প্রক্রিয়া সেটাও কিন্তু সাময়িকভাবে অনেকটাই কমে গিয়েছে এমনটা আমরা। পুশিন নিয়ে বলছিলেন, আমি আবারও একটু হুমায়ুন কবির প্রসঙ্গে ফিরতে চাই। সেখানে যেমনটি আমরা জানি, হুমায়ুন কবির কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে তিনি নিজের দল প্রতিষ্ঠা করেছেন, আমজনতা উন্নয়ন পার্টি, এবং এই দলের আসলে আপনি বলছিলেন মুর্শিদাবাদে একচ্ছত্র আধিপত্য। এর বাইরে আসলে মুর্শিদাবাদের বাইরে অন্যান্য জায়গায় তার আধিপত্য কেমন? দেখুন, মুর্শিদাবাদে সব থেকে বেশি সাড়া ফেলেছে এই আমজনতা উন্নয়ন পার্টি এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি দেখবেন যে একেবারে যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর ঠিক তার অল্প দিন আগেই কিন্তু এই দল তৈরি করেছিল এবং নতুন দল তৈরি করে এতটা সাড়া ফেলা
পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট কম রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে যখন দল তৈরি করেছিলেন, তখন কিন্তু তিনি শূন্য হাতে তৈরি করেছিলেন কংগ্রেস থেকে ভেঙে। এইরকম সাড়া কিন্তু তখনও পড়েনি। অর্থাৎ হুমায়ুন কবির চাইছেন তার যে দল এবং তার যে সমর্থক তাদেরকে নিয়ে এই সংগঠন বাড়াতে। আগামী লোকসভা নির্বাচন হবে, সেখানেও কিন্তু তিনি মুর্শিদাবাদ, মালদাকে টার্গেট করেছেন। সেই জায়গাগুলোতে বিশেষ করে সংখ্যালঘু যে ভোট, সেই ভোট ব্যাংকটা যাতে তার দিকে থাকে, সে কারণেই তিনি টার্গেট করেছেন এবং তিনি কিন্তু সেই জায়গাগুলো থেকে লড়বেন এমনটা জানা গিয়েছে। এবং বিধানসভা নির্বাচনে তিনি উপনির্বাচন যেটা হবে সেখানে কিন্তু তিনি তার প্রার্থী যেমন থাকছে, পাশাপাশি অন্য জায়গায় যদি কোনো জায়গায় ভোট হয় পরবর্তীতে আবার 5 বছর পরে বিধানসভা ভোট বা পুরসভা নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেগুলোতেও কিন্তু তার দল লড়বে। অর্থাৎ সাংগঠনিকভাবে নিজের দলকে চাঙ্গা করার যে চেষ্টা, সেটা কিন্তু হুমায়ুন কবির করে যাচ্ছেন। তবে এই কাজ সফল করতে পারলে বিরোধী যে রাজনৈতিক জায়গা, সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। অন্যদিকে আইএসএফ এর যারা রয়েছে, আইএসএফ এর তরফে নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু তার দল ছড়িয়েছেন বিভিন্ন জায়গায় রাজ্যের, এবং তিনিও তার মতো করে দল চালানোর চেষ্টা করছেন। এবং দলের যে নীতি সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। সেটা হিন্দু মুসলিম অনেকেই বলছেন যে নওশাদ সিদ্দিকী যে নীতিতে চলছে সেটা যথেষ্টই প্রশংসনীয়। কারণ কোনো ধর্মের ভিত্তিতে তিনি দল চালাচ্ছেন না। আইএসএফ কে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের নিয়ে দল তৈরি, কিন্তু নওশাদ সিদ্দিকী এবং তাদের দলের যারা নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু একেবারে সরাসরি ঘোষণা করে দিয়েছেন আইএসএফ কোনো একটি ধর্মের লোক নয়। পিছিয়ে পড়া সমাজের অবহেলিত যারা মানুষ রয়েছে, সেই সমস্ত মানুষদের নিয়ে কিন্তু এই দল তৈরি। এই দলের সমর্থন হচ্ছে তারাই। অর্থাৎ এই যে কয়েকদিন আগে এসআইআর এর নাম বাদ যাওয়ার যে প্রক্রিয়া ছিল, সেখানেও কিন্তু দেখা গেল যে আইএসএফ এর তরফে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করতে, যাদের নাম বাদ গিয়েছে তাদের সহযোগিতা করতে, কোথাও আন্দোলনের দরকার হলে, পথে নামতে দরকার হলে কিন্তু তারা আইএসএফ এর কর্মী সমর্থকরা পথে নেমেছেন। এবং রাজ্যের বেশ কিছু জায়গায় তারা যে সিট দিয়েছিল, সেখানে কিন্তু ভালো ভোট পেয়েছে। হয়তো তারা জেতেনি, হয়তো তারা বিধায়ক পাননি, কিন্তু ভালো ভোট ব্যাংক কিন্তু তারা আদায় করতে পেরেছিল। একদিকে আমজনতা উন্নয়ন পার্টি, অন্যদিকে আইএসএফ এবং কিছু জায়গায় মিম, তারা কিন্তু যথেষ্ট সাড়া পড়ছে। এই দলগুলো যদি একত্র করে একসঙ্গে লড়তে পারে, তাহলে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি যথেষ্ট পালাবদল হতে পারে, যথেষ্ট বিরোধী শক্তিশালী হতে পারে। তবে এই যে হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকীরা, তারা কিন্তু এবং মিম, তাদের কিন্তু একসঙ্গে চলতে হবে। চললেই কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী একটা শক্তিশালী সংগঠন তারা তৈরি করতে পারবে। সুজিত, যেমনটি আসলে বলছিলেন, এই যে হুমায়ুন কবির, তিনি তো আসলে আলোচনায় এসেছিলেন নির্বাচনের আগে বাবরি মসজিদ ইস্যুতে কথা বলে। তো সেই বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে তার এখনকার অবস্থানটি আসলে কেমন? দেখুন, তিনি যে বাবরি মসজিদের কথা বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে যে বাবরি মসজিদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বাবরি মসজিদ তিনি মুর্শিদাবাদের মাটিতে করে দেখাবেন। এবং ইতিমধ্যেই সেই বাবরি মসজিদ তৈরির যে কাজ, প্রথম দিকে কিছুটা হলে থমকে থাকলেও, যেহেতু নির্বাচন ছিল, নির্বাচনের সময় তিনি সেই অর্থে টাইম দিতে পারেননি। পরবর্তীতে এই যে বাবরি মসজিদ তৈরির যে কাজ, সেটা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ পরবর্তীতে নামটা বাবরি থাকে কিনা, সেটাও কিন্তু দেখার রয়েছে, যেহেতু নাম নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এখানে ধর্মীয় যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ, তারা বলছেন যে যেকোনো নামে তিনি মসজিদ করতে পারে, কোনো কিন্তু বাবরি মসজিদ নয়, যেটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু হুমায়ুন কবির বলছেন তিনি বাবরি মসজিদই তৈরি করবেন। সুতরাং মন্দির স্থাপনের পর তার নাম কি থাকে সেটা দেখার রয়েছে। তবে মন্দির তৈরির যে প্রক্রিয়া ঢিলেতালা হলেও, যেহেতু বাইরে বর্ষা চলছে, সে কারণেও যারা কর্মচারী রয়েছে তারা কাজ করতে সমস্যা হচ্ছে তাদের। কিন্তু মসজিদ যে তৈরি, সেই মসজিদ তৈরির যে প্রক্রিয়া, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং কাজ চলছে যথেষ্ট ঢিলেতালা। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।